সো স্টার্ট করছি ডান্স লাইক আ ম্যান বাই মহেশ দত্তানি। তো এখানে ডান্স লাইক আ ম্যান ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ের মধ্যে পড়ে আমাদের মহেশ দত্তানি। অ্যান্ড মহেশ দত্তানি হচ্ছেন আমাদের ইংলিশের মধ্যে বেসিক্যালি ইন্ডিয়ান ফার্স্ট প্লে রাইট, মানে প্লে রাইট বলতে যাকে ড্রামাটিস্ট বলছি, প্লে রাইট, তো যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, তো অবশ্যই তার একটা এক সেকেন্ড। তো আমি বললাম যে মহেশ দত্তানি হচ্ছেন এমন একজন রাইটার যিনি পেয়েছিলেন হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশনস ইন ড্রামা। ঠিক আছে, তো এখানে এবার দেখবো যেটা হচ্ছে কীভাবে ড্রামাটা বেসিক্যালি এগোচ্ছে অ্যান্ড ড্রামাটা কী কী নিয়ে রয়েছে, সমস্ত কিছু আমরা এক এক করে দেখব। তো ফার্স্ট আমরা যেটা যাবো সেটা হচ্ছে ক্যারেক্টার লিস্ট। ক্যারেক্টার লিস্টের মধ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ জয়রাজ এখানে হাজব্যান্ড, তার ওয়াইফ হচ্ছে রত্না। ঠিক আছে, অ্যান্ড জয়রাজের বাবার নাম হচ্ছে অমৃতলাল। ঠিক আছে, জয়রাজের বাবার নাম হচ্ছে অমৃতলাল। তাহলে অমৃতলাল রত্নার মানে শ্বশুর হচ্ছেন হিসেবে। এবারে জয়রাজ আর রত্নার এদের দুজনের পরবর্তীকালে একটা ডটার হয় যার নাম হচ্ছে লতা। অ্যান্ড এখানে লতার সাথে যার বিয়ে হয় সে হলো গিয়ে বিশ্বাস। এই বিশ্বাস হচ্ছে সান ইন ল। কার সান ইন ল? এদের দুজনের সান ইন ল। ঠিক আছে, এদের দুজনের সান ইন ল। আচ্ছা, এবার আসছি ডান্স লাইক আ ম্যানে বেসিক্যালি কী হয়েছে সেটা দেখব। তো স্টোরিটা কিছুটা এরকম যে এই প্লেটাতে, ঠিক আছে, ডান্স লাইক আ ম্যান এই প্লেটাতে 3টে জেনারেশনের কথা বলা হয়েছে। 3টে জেনারেশন একে একে করে কথা বলবে। ফার্স্টে আমাদের কথা বলা হয়েছে 3টে জেনারেশন বলতে ফার্স্টে আমাদের কথা বলা হয়েছে অমৃতলাল, জয়রাজ অ্যান্ড রত্নার। তারপরের যে জেনারেশন সেখানে কথা বলা হয়েছে লতা অ্যান্ড বিশ্বাসদেরকে নিয়ে। ঠিক আছে, তো এখানে তাদের পার্সোনাল অ্যাম্বিশনস, স্যাক্রিফাইসেস, স্ট্রাগল, কম্প্রোমাইজ, ইন্টারনাল কনফ্লিক্টস, এই জায়গাটা আমি আলাদা করে মার্ক করেছি কেন? তার কারণ এই জায়গাটায় থিমসগুলো রয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু থিমসগুলো রয়েছে, আর এই থিমসের জন্যই আমি আলাদা করে এই জায়গাটা মার্ক করে দিয়েছি, ওকে, যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে তাদের বিভিন্ন রকমের রাস্তা যেটাতে তারা নিজেদের লাইফের সাথে কোপ আপ করে উঠতে চায়। বেসিক্যালি আমাদের এই জয়রাজ আর রত্না দুজনের একটা পার্টিকুলার হবি রয়েছে, হবি অ্যান্ড সেটা হবি কাম প্রফেশন বলা চলে, সেটা হচ্ছে ডান্সিং। ঠিক আছে, ডান্স এই ব্যাপারটা কিন্তু এখানে পুরো ড্রামাটার মিডিলে রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে ডান্সকে কিন্তু একটা থিম হিসেবে ইউজ করা রয়েছে। ঠিক আছে, ডান্সকে একটা থিম হিসেবে ইউজ করা হয়েছে এই প্লেয়ের মধ্যে যারা রিডার্স আছেন। ঠিক আছে, মানে যারা রিডার্স বলতে যারা এই ড্রামাটা পড়বে বা প্লেটা পড়বে। ঠিক আছে, তো তারা বিভিন্ন ইমোশনস অ্যান্ড অবশ্যই আরও বেশ কিছু ব্যাপার এখানে দেখতে পাবে, যেখানে তারা এক এক করে ড্রিম, সাকসেস, ফেলিয়ার, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গুইশ, ম্যানিপুলেশন, কনফ্লিক্ট, আনসিন হোপ, এই সমস্ত জিনিস কিন্তু একসাথে দেখা যাবে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি যদি আমরা স্টোরিটা একটু ভালো করে দেখি, ঠিক আছে, তো স্টোরিটা এখানে বেসিক্যালি কী বলতে চাইছে একবার দেখে নেব। তো আমি এখানে পুরো জায়গাতে নিয়েছি, কিন্তু স্টোরিটা এখানে মেনলি আমি আলাদা করে তুলতে পারিনি। তো যাই হোক, স্টোরিটা আমরা সবার আগে দেখে নেব যে স্টোরিটা কী রয়েছে। তো স্টোরিটা এরকম রয়েছে যে লেটস টক অ্যাবাউট দ্য স্টোরি ফার্স্ট। স্টোরিটা এরকম রয়েছে যে আমাদের এখানে এই যে জয়রাজ, ঠিক আছে, জয়রাজের ডান্সিংয়ের হবি রয়েছে। ঠিক আছে, জয়রাজের ডান্সিংয়ের হবি রয়েছে। জয়রাজের যে হবি, সেই হবির মধ্যে পড়ে হচ্ছে ডান্সিং। ঠিক আছে, কিন্তু এখানে জয়রাজের যে বাবা, যার নাম হলো অমৃতলাল, সেই অমৃতলাল কিন্তু কোনোভাবেই পছন্দ করে না যে তার ছেলে এই ডান্সিংয়ের দিকে যায়। ঠিক আছে, তো অমৃতলাল জয়রাজকে বলে যে এইসব ডান্সিং কিন্তু চলবে না। ঠিক আছে, তো অমৃতলাল এখানে এই ব্যাপারটাকে পুরোপুরি কী করে, ডিসঅ্যাপ্রুভ করে। ওকে, ডিসঅ্যাপ্রুভ করে। সে জয়রাজকে বলে যে লম্বা চুল রাখা চলবে না, সে জয়রাজকে বলে যে ডান্স করা চলবে না, এই সমস্ত জিনিসগুলো সে জয়রাজকে কিন্তু বলে। মানে কোথাও না কোথাও জয়রাজের যে চয়েসগুলো সেগুলোকে ম্যানিপুলেট করতে চায় তার বাবা। ঠিক আছে, অমৃতলাল। এবার এখানে জয়রাজের সাথে বিয়ে হয় রত্না। ঠিক আছে, এখানে রত্নারও কিন্তু কাজ হচ্ছে
ডান্স করা, ঠিক আছে। তো এও একজন প্রফেশনাল ডান্সার, এবং দেখতে গেলে রত্না জয়রাজকে বিয়ে করেছে এই কারণে যাতে রত্না বিয়ের পরেও ডান্স কন্টিনিউ করতে পারে। আমি আগেই বলেছি যে অমৃতলালের ডান্সিং পছন্দ নয়, সো ন্যাচারালি অমৃতলালের এখন রত্না জয়রাজ দুজনকেই পছন্দ নয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে, কারণ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই ডান্সের সাথে যুক্ত, সো ন্যাচারালি ওটা শ্বশুরের কোনোভাবেই কিন্তু পছন্দ নয়। সো আবার উনি কিন্তু ডিসঅ্যাপ্রুভালে চলে যাচ্ছেন। এখানে রত্না আর জয়রাজের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকে, এবং দেখতে গেলে যদি আমরা একটু ভালো করে দেখি তো এবিলিটির দিক থেকে, ঠিক আছে, এবিলিটির দিক থেকে আমরা কিন্তু বলতে পারি যে জয়রাজ সবসময় কিন্তু বেটার ছিল রত্নার থেকে। কী বললাম? জয়রাজ সবসময় বেটার ছিল রত্নার থেকে এবিলিটির দিক থেকে। তার মানে যদি আমরা এবিলিটি কিসের দেখছি? ডান্সের এবিলিটি, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা যখন ড্রামাটা দেখবো, তো ড্রামার মধ্যে কিন্তু এরকম হয়েছে যে জয়রাজের যে ট্যালেন্ট তার সামনে কিন্তু রত্নাকে হার মানতে হয়েছে, ঠিক আছে। এখানে এরপর অমৃতলালের সাথে রত্নার কথা হয়, এবং অমৃতলাল রত্নাকে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি না, জয়রাজকে ডান্স ছাড়াতে হবে, ঠিক আছে। জয়রাজকে কী করতে হবে? ডান্স পুরোপুরি ছাড়াতে হবে। এই ব্যাপারটায় কিন্তু রত্না রাজি হয়ে যায়, ঠিক আছে। এবং রত্না যখনই এই ব্যাপারটায় রাজি হয়, কার কথায় রাজি হয়? অমৃতলালের কথায় রাজি হয়, তাই না? তো অমৃতলালের কথায় যখনই কিন্তু রত্না রাজি হয়, তখন থেকে কিন্তু জয়রাজের ডাউনফল স্টার্ট হয়। রত্না এখানে কথায় কথায় জয়রাজকে বলতে থাকে যে ডান্স করে কোনো লাভ নেই, এবং জয়রাজকে সবসময় কিন্তু ডিমিন করতে থাকে, ঠিক আছে। ডিমিন মানে হচ্ছে বলতে পারি যে জয়রাজকে সবসময় ডিমোটিভেট করতে থাকে, ঠিক আছে। তো এই ডিমোটিভেটের চক্করে আলটিমেটলি জয়রাজের ডাউনফল এখানে কিন্তু স্টার্ট হয়, ঠিক আছে। পরে দেখা যায় যে রত্না আর জয়রাজ এবারে দুজনেই কিন্তু রয়েছে, এবং দুজনেই কোনো না কোনোভাবে নিজেদের প্যাশনটা কন্টিনিউ করে যাচ্ছে। বাট পরে তাদের দুজনের থেকে একটা কিন্তু লিটল চাইল্ড এখানে হয়, ঠিক আছে। কে চাইল্ডটা কে এখানে? তো এখানে চাইল্ডটা আর কেউ না, এখানে চাইল্ডটা হচ্ছে আমাদের এক মিনিট, ভুল পেন্টে না, হ্যাঁ, এখানে দুজনের থেকে একটা চাইল্ড হয়, অ্যান্ড চাইল্ডটা হচ্ছে কে? চাইল্ডটা হচ্ছে লতা, ঠিক আছে। এবারে এই লতা যখন চাইল্ডটা এদের দুজনের থেকে হয়, কার কার থেকে? রত্না আর জয়রাজের থেকে, তখন রত্নার পুরো অ্যাসপিরেশন গিয়ে পড়ে আমাদের লতার উপর। মানে ব্যাপারটা কি হয় না, রত্না নিজের লাইফে একটা কি হতে চেয়েছিল? সাকসেসফুল ডান্সার হতে চেয়েছিল, কিন্তু রত্নার যে শ্বশুর মানে কি এখানে? অমৃতলাল। তার প্যাসিভ চাপের জন্য, তার প্যাসিভ প্রেশারের জন্য, অ্যান্ড তার সাথে আবার নিজের যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডের কম্পিটেন্সির জন্য, কম্পিটেন্স মানে তার সাথে কম্পিটিশনে রয়েছিল তার হাজব্যান্ড, ঠিক আছে। তো এদের দুজনের প্রবলেমের জন্য আমাদের লতাকে কি করতে হচ্ছে? লতাকে কিন্তু এখানে প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এখানে লতা কি করে? তো লতাকে বলছি, রত্নাকে প্রবলেম ফেস করতে হয়েছে, অ্যান্ড তার জন্য কিন্তু রত্নার যে ক্যারিয়ার সেটা সাকসেসফুল হতে পারে। বাট রত্না এখানে পুরোপুরি অ্যাসপিরেশনটা নিয়ে গিয়ে ফেলে আমাদের লতার উপরে, এবং রত্না ভাবে যে আমি লাইফে যা যা হতে পারিনি সেগুলো কিন্তু লতা হতে পারবে। স্বাভাবিকভাবে এখানে লতার উপরে, মানে লতাকে একদম ছোটোবেলা থেকে ডান্স এই ব্যাপারটাই কিন্তু ভালোভাবে তালিম দিতে থাকে আমাদের রত্না, ঠিক আছে। জয়রাজও ব্যাপারটা দেখে, এবং ব্যাপারটাকে দেখে কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে না, ঠিক আছে। এখানে অমৃতলাল মনে মনে প্রচণ্ড কিন্তু রাগে, ঠিক আছে, কারণ তার গ্র্যান্ড ডটার যে, তাকেও কিন্তু ডান্সের জন্যই ট্রেনিং দেওয়া চলছে, ঠিক আছে। এই রকম ঘটনা ঘটার পর আমরা দেখতে পাই এখানে লতার যখন শো, মানে লতাকে বিভিন্ন ডান্স শোতে পারফর্ম করতে বলা হয়, অ্যান্ড লতা সেখানে যায় ডান্স শোতে পারফর্ম করতে। তো লতার যে শোগুলো, সেই শোগুলোকে কিন্তু এখানে কোনো না কোনোভাবে একদম পুরোপুরি হিট করাতে চায় আমাদের কী নাম এখানে যেন? রত্না, ঠিক আছে। এখানে দেখা গেছে যে রত্নার এক কম্পিটিটর ছিল, তার নাম হচ্ছে চন্দ্রা, এও একজন ডান্সার, ঠিক আছে। তো রত্না একদিনকে এই লতার শোতে, মানে লতার একটা শো চলছিল, সেখানে কোনো একজন পার্টিকুলার হেল্প বয়ের অভাব পড়ে। তো রত্নার
এখানে চন্দ্রাকে নিজের পরম শত্রু ভাবত। তো সে রত্না চন্দ্রার কাছে চলে যায় সেই লোকটাকে চাইতে, মানে চন্দ্রার যে পার্সোনাল হেল্প বয় তাকে চাইতে চলে যায় হচ্ছে রত্না। মানে এতটাই ও ডেসপারেটলি নিজের মেয়ের শোগুলোকে হিট করাতে চাইছিল। ঠিক আছে, এরকমভাবে চলতে চলতে আমরা দেখতে পাই যে লতার সাথে বিশ্বাস বলে একটা ছেলের কিন্তু এখানে সম্বন্ধ গড়ে ওঠে এবং আলটিমেটলি বিশ্বাসকে লতা বিয়ে করে। ঠিক আছে, বিয়ে করার পর আলটিমেটলি লতা কী করে, লতা কিন্তু ডান্স ছেড়ে দেয়। ঠিক আছে, অ্যান্ড লতা যখন ডান্স ছেড়ে দেয় তখন কিন্তু অমৃতলাল খুশি হয় সব থেকে বেশি। সে খুশি হয় এই কারণে, সে বুঝতে পারে যে জয়রাজ আর রত্নার মতো তার যে গ্র্যান্ড ডটার, সে কিন্তু ডান্সটাকে নিজের মানে সমস্ত কিছু বলে ধরে নেয়নি। এখানে অমৃতলালের সাথে আরেকজন মনে মনে খুব খুশি হয়, এবার সেটা হচ্ছে জয়রাজ। কেন? কারণ জয়রাজ পুরো লাইফে একটা জিনিস দেখেছিল যে জয়রাজের যে ওয়াইফ ছিল যে হচ্ছে রত্না, সেই রত্না পুরো লাইফে ডান্সটাকেই একমাত্র প্রায়োরিটি বলে ভেবেছিল। ঠিক আছে, অ্যান্ড ডান্সের মধ্যেই তার পুরো লাইফটা সে কিন্তু মানে বলতে পারিস যে ডিভোট করে দিয়েছিল। তো এখানে ডান্সের উপরে পুরো লাইফটা ডিভোট করতে গিয়ে তার নিজের লাইফের মানে নিজের লাইফটা তার অলমোস্ট ডিস্ট্রয় হয়ে গেছিলো। ঠিক আছে, কিছু ছিলই না লাইফে। দেয়ার ওয়াজ নো আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না বাড়ির বাকিদের মধ্যে। সো এখানে আমরা বলতেই পারি যে এই জায়গাটায় ডান্সটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা রাখে। অ্যান্ড আলটিমেটলি আমরা দেখতে পাই লতা বিশ্বাসের সাথে কিন্তু খুব ভালোভাবে থাকে, যেখানে জয়রাজ আর অমৃতলাল খুব খুশি হয় এবং রত্না পুরোপুরিভাবে আনসাকসেসফুল হয় নিজের মেয়েকে ডান্সের দিকে পাঠানোতে। তো এই ছিল টোটাল আপডেট, যেটা হচ্ছে ডান্স লাইক আ ম্যানের টোটাল স্টোরিটা হচ্ছে এটা, যেটা আমি এক্ষুনি বললাম। এবার এর মধ্যে এই ডান্সের মিনিংটা জানাটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, তো সেটা আমি সবার আগে বলে দিই। ডান্সের মিনিং জানাটা এখানে কিন্তু খুব জরুরি। সো এখানে এই ডান্স জিনিসটাকে আমরা সবার আগে দেখব যে ডান্স এখানে কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট ফ্যাক্টর প্লে করে এই পার্টিকুলার প্লেটার মধ্যে, যেটার মধ্যে বিভিন্ন ডিফারেন্ট জিনিস আছে এবং ডিফারেন্ট ক্যারেক্টার্সের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। জয়া আর জয়রাজ আর রত্না নিজেদের কিন্তু ক্যারিয়ার ডেভেলপ করতে চায় ডান্সার হিসেবে, এবং তাদের জন্য ডান্স শুধু হবি নয় বরঞ্চ জীবন মৃত্যুর একটা ব্যাপার হচ্ছে ডান্স। এটা তারা একটা প্যাশন হিসেবে ইউজ করেছে, কিন্তু এটা তাদের কাছে একটা টুল হিসেবেও তারা ইউজ করেছে, যেটা তাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তার মানে যেখানে আমরা প্যাশন প্লাস প্রফেশনকে একই জায়গায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্যাশন প্লাস প্রফেশনকে একই জায়গায় দেখতে পাচ্ছি। জয়রাজের জন্য ডান্স হচ্ছে এমন একটা টাইপের ব্যাপার যেটাতে ইমোশন এক্সপ্রেস করা হয় এবং সেটা একটা ডিফাইন্সের টুল হয়ে দাঁড়ায়, রিভোল্টের টুল হয়ে দাঁড়ায়, নেগেশন ইন আ পার্টিকুলার ওয়ে হয়ে দাঁড়ায়, যেটা তার বাবার এগেনস্টে যায়, যে বাবা হচ্ছে অমৃতলাল। তার মানে বাবা এখানে ছেলের যে লাইফটা সেটাকে শেপ করতে চেয়েছিলেন, বাট ছেলে এখানে নিজের লাইফটাকে নিজেই শেপ দিতে চাইছে। ঠিক আছে, ডান্সকে একটা টুল হিসেবে ইউজ করা সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার এখানে। আমাদের যে জয়রাজ, সে এখানে ডান্সিংটাকে একটা হবি হিসেবে দেখেছিল এবং একটা ফ্যান্সি হিসেবেও দেখেছিল, কিন্তু তার বাবা ভেবেছিল যে এই ব্যাপারটা একটা সময়ের পর শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা বেসিক্যালি যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হলো তার বাবা এখানে ভাবছে যে একটা সময়ে তার হয়তো ডান্স করার যে ইচ্ছে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু সেটা আসলে হয় না, ডান্স করার ইচ্ছে তার চলতেই থাকে। জয়রাজ নিজের প্র্যাকটিস কন্টিনিউ রাখে এবং ট্র্যাডিশনাল ডান্সিংয়ের সাথেই তার যে প্র্যাকটিস সেটা কিন্তু কন্টিনিউ থাকে। তার বাবা এবং তার বাকিদের কাছ থেকে যদি কোনো প্রবলেম আসে তাতেও কিন্তু তার কোনো যায় আসে না। সে প্রচণ্ড পরিমাণে এখানে অ্যাডামেন্ট হয়ে ওঠে, প্রচণ্ড জেদি হয়ে ওঠে। কখন? যখন সে তার ওয়াইফের কাছ থেকে সাপোর্ট পায়। ঠিক আছে, রত্না, যে রত্নাও এখানে কিন্তু ট্র্যাডিশনাল ফর্ম অফ ডান্সিংয়ে ইন্টারেস্টেড ছিল। তো রত্নারও এখানে বলতে গেলে ইন্টারেস্ট ছিল এই ডান্সিংয়ের স্টাইলে। অমৃতলালের যে অপোজিশন, সেই ব্যাপারটা অমৃতলাল এখানে বারবার করে অপোজ করছিল। কেন? তার ছেলেকে সে একটা ভরতনাট্যম ডান্সার হিসেবে দেখতে চাইছিল না জীবনে, এই কারণে সে কিন্তু বারবার করে অপোজ করছিল যে ডান্স করাটা ছেলেদের ক্ষেত্রে ঠিক না। এছাড়া যখন
যখন সে জানতে পারে আরও একটা টাইম, যেটা আমি পারার সময় বললাম, যে জয়রাজ তার চুলটাকে আরও বেশি লম্বা করতে চাইছে, যখন আর কি জয়রাজ যার কাছে তালিম নিত, মানে যার কাছে ট্রেনিং নিত, জয়রাজের গুরু, সে গুরুর মতো চুলটা লম্বা করতে চাইছে। তো সেক্ষেত্রে কিন্তু তার বাবা কী করছে সেটা নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, বা সেটাতে কিন্তু জানাচ্ছে। তো এখানে তার অভিনয়কে কিন্তু এমব্রেস করা হচ্ছে, যেটা তার অভিনয়কে আরও বেশি এনহ্যান্স করবে। মানে যারা ডান্স করে তাদের চুল একটু লম্বা থাকলে সেটা তাদের অভিনয়কে আরও বেশি এনহ্যান্স করবে। অমৃতলাল অ্যাকচুয়ালি, মানে অমৃতলাল বলতে এখানে জয়রাজের বাবা, ডান্সকে এমন একটা জিনিস হিসেবে দেখতেন যেটা শুধুমাত্র প্রস্টিটিউটরাই পারফর্ম করে। এবারে অমৃতলালের এই আইডিয়াটা কেন এসেছিল? অমৃতলালের এই আইডিয়াটা এসেছিল দেবদাসীদের জন্য। এটা জেনে থাকবে হয়তো আগেকার দিনে মন্দিরে দেবদাসীদেরকে রাখা হতো, যারা কিনা ডান্স পারফর্ম করতো, ঠিক আছে। বাট দেবদাসী আর প্রস্টিটিউট অবশ্যই সেম জিনিস নয়, বাট হ্যাঁ, তাদেরকেও কিন্তু ওইভাবেই ইউজ করা হতো বলতে পারিস, ঠিক আছে। তো এখানে হুইচ ওয়ার টার্নিং টেম্পলস ইন্টু ব্রদার্স, উনি ভাবতেন যে একটা টেম্পলকে কিন্তু একটা কোঠা বানিয়ে রেখেছে এই দেবদাসী, ঠিক আছে। এই জন্য অমৃতলাল ডান্সটাকে হেট করতেন, ঠিক আছে। যদি আমরা অমৃতলালকে একজন বাবা হিসেবে দেখি, বাবা মানে এমন কাউকে হিসেবে দেখি যে সমস্ত কিছুর জন্য ভালো চাইবে, তাহলে সেক্ষেত্রে তার অপোজিশন কিন্তু এতটাও ইললজিক্যাল নয়, ঠিক আছে। সে তার ছেলেকে ওই ডান্স করার প্র্যাকটিসে কিন্তু ফ্রিডম দিয়েছিল, কিন্তু ও ভেবেছিল যে এই প্যাশন অফ ডান্স তার ছেলেকে কোনো জায়গায়, মানে কোনো বড় পজিশনে নিয়ে গিয়ে পৌঁছবে না। তার জন্যে তার ছেলে অবশ্যই ভবিষ্যতে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন যে ডান্স তাকে ফাইন্যান্সিয়ালি কিন্তু স্টেবল করবে না, কোনটা? ডান্সটা, ঠিক আছে, মাথায় রাখতে হবে। সোসাইটির মধ্যে সবাই যারা মেল আছে তাদেরকে এতটা আর্ন করতে দিতে চায় যাতে হাউস বা বাড়ি খুব ভালোভাবে চলে, কিন্তু অমৃতলাল এটা খুব ভালো করে জানতেন যে ডান্স এখানে জয়রাজকে হেল্প করবে না বেশি টাকা ইনকাম করতে, এবং সেটাই তার বউ রত্নার সামনে তাকে আনোয়ারদি হিসেবে রেখেছিল। আনোয়ারদি মানে অযোগ্য, ঠিক আছে। অমৃতলালের জন্য ডান্স হচ্ছে ততক্ষণ ভালো যতক্ষণ এটা হবি হিসেবে থাকে, বাট যখন সেটাকে একটা প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া হয় তখন সেটার কিন্তু আর কোনো ইউটিলাইজেশন থাকে না। যখন আমরা এটা ভুলে যাচ্ছি যে ট্র্যাডিশনাল ডান্স, যেখানে ছেলেদেরকেও মেয়েদের পাশাপাশি একটা রেসপেক্টেবল প্রফেশন চুজ করার চান্সেস থাকতো, ঠিক আছে, সেখানে আশা কুঠারি চৌধুরী, হি ইজ আ ক্রিটিক, ঠিক আছে। তো ক্রিটিক ইনি এখানে বলছেন যে আন্ডারলাইং ফিয়ার ইজ অবভিয়াসলি দ্যাট ডান্স উড মেক হিম ওয়েমেনলি অ্যান্ড এফেমিনেট ম্যান। এটাই তার বাবার মেন ভয় ছিল, যে ছেলে যদি আমার নাচ শেখে তাহলে সেক্ষেত্রে ছেলে আলটিমেটলি এফেমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে। দ্য সাজেশন অফ হোমোসেক্সুয়ালিটি হোভার্স নিয়ার অলদো নেভার এক্সপ্লিসিটলি মেনশনড। এখানে হোমোসেক্সুয়ালিটিরও একটা কিন্তু ইমেজ এখানে আসছে, ঠিক আছে। মানে একটা ছেলে যদি ডান্স শেখে তবে সে মেয়েতে চেঞ্জ হয়ে যাবে বা তার স্বভাবে পরিবর্তন আসবে, এখানে কিন্তু একটা হোমোসেক্সুয়ালিটির পার্ট আছে। এই হোমোসেক্সুয়ালিটির পার্টটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বলা নেই। কীভাবে বলা নেই? ক্লিয়ারলি কিন্তু এখানে বলা নেই। ক্লিয়ার? এখানে বলা হচ্ছে ডান্স রচনার জন্য একটা কিন্তু আনডাইং প্যাশন, যেটা তার ক্যারেক্টারটাকে ড্রাইভ করে এই পুরো ড্রামার অ্যাকশনের মধ্যে। ড্রামার মধ্যে তার যতগুলো মুভ আছে তার মধ্যে ডান্স হচ্ছে মেন ফ্যাক্টর। এই প্লেটা কেউ পড়ার পর একজন তার ক্যারেক্টারটাকে কিভাবে জাজ করতে পারে সেটা একবার দেখে নেব, যে সে শুধুমাত্র নিজের জন্যেই বাঁচে, বা নিজের জন্যেই নিজের জন্যেই সে হয়তো বলতে পারিস যে সেলফিশ হয়ে বাঁচে, ঠিক আছে, এবং বাকিদেরকে একটা টুল হিসেবে ইউজ করে এগিয়ে যাওয়ার জন্য। তার ক্যারেক্টারে একটা নেগেটিভ শেড এখানে আসে, এবং সেই নেগেটিভ শেডটা তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। সে একটা রিলেশনশিপে চলে যায় জয়রাজের সাথে, এবং সেটা তার অবশ্যই একটা স্বার্থপর ডিসিশন বলে এখানে ধরা হচ্ছে।
কেন? কারণ জয়রাজের সাথে তার কোনো লাভ বা অ্যাটাচমেন্ট এখানে ছিল না, ঠিক আছে, বাট তার ওভার কনফিডেন্স অ্যান্ড ফেথ এই দুটো জিনিস তার মধ্যে ছিল, যেটার জন্য সে জয়রাজের সাথে রিলেশনশিপে এখানে যায়। এবং এই রকমভাবে জিনিসটা একদিন এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যেখানে সে জয়রাজের ক্যারিয়ারটাকে শেষ করে দিতেও কিন্তু দুবার ভাবেনি, ঠিক আছে। তার বাবার রিকোয়েস্টে সে কিন্তু জয়রাজের ক্যারিয়ারটাকেও শেষ করে দিয়েছিল, ঠিক আছে। তো সে পুরোপুরিভাবে তার হার্টকেই ফলো করে, আর কোনো কিছু কিন্তু ফলো করছে না। তার মাইন্ড এখানে কিন্তু কোনো কাজে লাগে না, ঠিক আছে। এবং সে ডান্সকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করে কিন্তু সবসময় ফেমাস হতে চায়, ঠিক আছে। ট্র্যাডিশনাল ডান্স যেটা, সেটা তার কাছে কিন্তু একটা এমন একটা জিনিস হিসেবে থাকে যেটা তাকে ফেম, মানি, এইসব জিনিস এছাড়া রেসপেক্ট আর্ন করতে হেল্প করবে। তার ম্যাচিনেশনস এতটাই লিথাল ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল, যে যখন জয়রাজ তার সামনে এসে তার কথাটা জানতে পারলো, তখন কিন্তু জয়রাজ ডিজায়ারটা এরমভাবে আনলো যে পারপাস অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, লিভিং জয়রাজ আ ফেলিয়ার। তার মানে জয়রাজকে এখানে কিন্তু সে পুরোপুরি একটা ফেলিয়ার হিসেবে দেখিয়েছে, ঠিক আছে। মেয়ার মিডিওকার ডান্সার, তো জয়রাজকে কিন্তু মিডিওকার ডান্সার হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে। এইভাবে সে পুরোপুরিভাবে অ্যাডভান্টেজ নিয়েছে, যেখানে জয়রাজ কিন্তু তাকে ভালোবেসে গেছে, অ্যান্ড জয়রাজ তাকে কিন্তু ওয়াইফের স্ট্যাটাসেই সবসময় দেখেছে, ঠিক আছে। নেম আর ফেম এই দুটো জিনিস আর্ন করতে গিয়ে সে জয়রাজের লাইফটাকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দিয়েছে, অ্যান্ড তার সাবস্ট্যান্স যেটা অ্যাজ আ মেল, এই ব্যাপারটাও কিন্তু সে ওখানে শেষ করে দিয়েছে। সে এমন একটা ফোর্স হিসেবে এখানে কাজ করছে যে জয়রাজকে ওয়ার্ল্ড অফ ডান্সের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, বাট সেখান থেকে তাকে তুলেও নিয়ে আসছে, ঠিক আছে। সে জানে খুব ভালো করে যে জয়রাজের এতটা ট্যালেন্ট নেই হয়তো যে জয়রাজ একদম সাকসেসের চরমে পৌঁছে যাবে, বাট তাও সেই হচ্ছে এমন একটা পার্সন যে জয়রাজের একটা ক্যারেক্টারকে ওই ডান্সের জগৎ থেকে বের করে আনার জন্য কাজ করেছিল। এখানেই সে থামেনি। তার যখন আরেকটা মেয়ে হয়, মেয়েটার নাম হচ্ছে লতা, আমি আগেই বলেছি, ঠিক আছে। তার যখন আরেকটা মেয়ে হয়, তখন সেই মেয়েটার জন্য সে কিন্তু একইভাবে কাজ করেছে, ঠিক আছে। একইভাবে কাজ করছে মানে মেয়েটার জন্য সে কিন্তু মানে মেয়েটাকে যে নিজের লাইফ, মানে নিজের চয়েস নিজে করতে দেবে তা কিন্তু নয়, নিজের যে চয়েস সেটা কিন্তু মেয়েটার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কী বললাম? নিজের চয়েসই কিন্তু মেয়েটার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড সেটা একটা সত্যিকারের প্রবলেম এই পার্টিকুলার ব্যাপারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখানে সে তার মেয়ের ক্যারিয়ারকে রাইট ট্র্যাকে আনতে চেয়েছে প্রথম থেকেই, ঠিক আছে, যেখানে সে ম্যানিপুলেট করছে এবং সমস্ত তার কন্ট্যাক্ট লিঙ্ক সব কাজে লাগাচ্ছে। এই ব্যাপারটা এখানে খুব ক্লিয়ার যে রত্না তার নিজের সেলফটাকে নিজের ডটার লতার মধ্যে দেখতে পাচ্ছে, অ্যান্ড তাই জন্য সে এতটা ভায়োলেন্টলি অ্যাক্ট করেছে, ঠিক আছে, যাতে এই লতার যে বেসটা রয়েছে, ঠিক আছে, সে বেসটা যাতে একদম স্ট্রং বেস হতে পারে, তাই সে কিন্তু চেষ্টা করে গেছে। সিম্বলিক্যালি এই স্টোরিতে লতা আর কেউ না, বাট লতা হচ্ছে ইয়াং রত্না। লতাকে কোথাও না কোথাও ইয়াং রত্না হিসেবে দেখানো হয়েছে, যে তার মায়ের হেল্প আর সাপোর্ট এই দুটো জিনিস নিয়ে কিন্তু এখানে কাজ করতে চেয়েছিল, মায়ের হেল্প আর মায়ের সাপোর্ট দুটো নিয়ে। মহেশ দত্তানি এখানে ট্র্যাডিশনাল ডান্সকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করছে, যেটা এই স্টোরির মধ্যে বা প্লেয়ের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, বাকি ক্যারেক্টারগুলোর মাইন্ডের মধ্যে, ঠিক আছে। এখানে বাকি ক্যারেক্টারগুলোর মাইন্ডের মধ্যে বলতে এই প্লেটা আরও আগের দিকে বা ফরওয়ার্ডে যাচ্ছে, এবং তার অ্যাকশন যখন ঘটছে তখন ডান্স এখানে কিন্তু সেন্টার স্টেজ নিচ্ছে এবং এই ক্যারেক্টারগুলোকে সাইডে বা বাইরে নিয়ে যাচ্ছে। ট্র্যাডিশনাল ডান্স এখানে অনেকটা মিনিং মানে মিডিলের মধ্যে আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ডান্স লাইক আ ম্যানে এই ব্যাপারটা কিন্তু ইম্পর্ট্যান্ট।